This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। সম্প্রীতি আর রাত্রের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। শুরু করছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম। দেখুন, রাজ্যে ভোট ঘোষণা হতে এখনো 10, 12, 15 দিন বাকি আছে, কিন্তু তার আগেই রাজ্যে এসে পৌঁছচ্ছে কেন্দ্রীয় বাহিনী। যে খবর পেয়েছি আমরা, তাতে রাজ্যে ভোটের আগেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছতে পারে। মার্চের 1 তারিখ এবং 10 তারিখ দু দফায় 240 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে চলেছে। কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ভাগ রয়েছে, কত কোম্পানি সিআরপিএফ, কত কোম্পানি বিএসএফ। আপনাদেরকে সকাল থেকে সেই তথ্য আমরা দিচ্ছি। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়ের কাছে চলে যাব। জ্যোতির্ময়, গতকাল আমরা দেখলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। ওই এজলাসে দাঁড়িয়ে যখন কমিশনের তরফ থেকে বলা হলো যে আমাদের 95% কাজ হয়ে গেছে, 28 তারিখ তালিকা প্রকাশ করে দিচ্ছি, বাকি 5% সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করব, সঙ্গে সঙ্গে রাজ্যের তরফে যিনি আইনজীবী ছিলেন তিনি বললেন এটা করলে রাজ্যে আইন শৃঙ্খলা বিঘ্ন হতে পারে। তার 24 ঘন্টার মধ্যেই দেখলাম কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হলো 1 তারিখে আসছে, তার ঠিক 24 ঘন্টা আগে 28 তারিখে তালিকা প্রকাশ হচ্ছে। জ্যোতির্ময়, দেখো, এই এসআইআর প্রক্রিয়া নিয়েই যে শুনানি চলছে, সেই শুনানিতে যে হলফনামা কমিশনের তরফে জমা দেওয়া হয়েছে, সেই হলফনামায় একাধিকবার উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রী সহ প্রথম সারির নেতাদের প্ররোচনামূলক বক্তব্যের কারণে এসআইআর প্রক্রিয়ায় শুনানি কেন্দ্রে একাধিক জায়গাতে হিংসার ঘটনা ঘটছে এবং সেই ঘটনার উল্লেখ একেবারে তালিকা অনুসারে গতকাল কমিশনের যিনি আইনজীবী তিনি উল্লেখ করার চেষ্টা করেন। স্বাভাবিকভাবেই এসআইআর প্রক্রিয়াতে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ, এই আবেদনও কিন্তু এজলাসে উঠেছে। গতকাল না উঠলেও এর আগের দিনের যে শুনানি সেদিনও কিন্তু এই দাবি উঠেছিল যে সুপ্রিম কোর্ট এক্ষেত্রে ডিরেকশন দিক, কিন্তু আপাতভাবে সুপ্রিম কোর্টের তরফে সেই সংক্রান্ত কোনো ডিরেকশন দেওয়া হয়নি। এবারে একেবারে স্বতঃপ্রণোদিতভাবে জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় বাহিনী পাঠালো। কিন্তু যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে ধোঁয়াশা থেকে যাচ্ছে তা হচ্ছে রাজ্যে এখনো পর্যন্ত নির্বাচন বিধি লাগু হয়নি, নির্বাচন ঘোষণাই হয়নি। স্বাভাবিকভাবেই যতক্ষণ পর্যন্ত না নির্বাচন ঘোষণা হচ্ছে, নির্বাচন বিধি লাগু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। কমিশনের কোনো এখতিয়ারই নেই সেক্ষেত্রে পদক্ষেপ করার। স্বাভাবিকভাবেই এসআইআর প্রক্রিয়া যখন চলছে তখন প্রশাসনিক পরিকাঠামোর সহযোগিতার ক্ষেত্রে দায়বদ্ধ রাজ্য সরকার এবং সেই সংক্রান্ত তাদের পদক্ষেপ করতে হবে। অর্থাৎ পুরোটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে তাদের কোঅপারেশন দরকার, কিন্তু তার সঙ্গে ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণ আলাদা একটি পার্ট। এই ক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে জাতীয় নির্বাচন কমিশন তারা কেন্দ্রীয় বাহিনী পাঠালো তা নিয়ে এবার রাজ্য সরকার প্রশ্ন তুলবে কিনা এবং নতুন করে সংঘাতের আবহ তৈরি হবে কিনা, রাজনৈতিক মহলে এই প্রশ্নই এই মুহূর্তে সব থেকে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। ধন্যবাদ। আমি জানি না এটা ইসিআই থেকে হয়েছে, এটা আজকে খবর পেয়েছি আমি। হ্যাঁ, এই কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করবে, মানে এখানে এই যে 480 দেখা যাক। এটা তো এখানে লেখা আছে कि डीजी से কথা করবে, স্টেট जो অবজারভার আছে ওনার সাথে কথা করবে, সবাই সাথে কথা করবে, অর্ডার মধ্যে লেখা আছে। দেখুন, জ্যোতির্ময় যে কথা বলছিল এটা তো খুব পরিষ্কার যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার পর আদর্শ আচরণবিধি চালু হয়ে যায়, তখন পুরোপুরি প্রশাসন চলে যায় কমিশনের নিয়ন্ত্রণে। কিন্তু তার আগে পর্যন্ত রাজ্যে তো একটা নির্বাচিত সরকার আছে, রাজ্যের একটা প্রশাসন আছে। কেন্দ্রীয় বাহিনী যদি ভোট ঘোষণার আগে চলে আসে তখন রাজ্যের তরফ থেকে কি করা হবে? এখনো পর্যন্ত রাজ্যের তরফ থেকে অফিসিয়াল কোনো রিয়াকশন আমরা পাইনি, কিন্তু রাজ্যের শাসক দল তারা রিয়াক্ট করেছেন, বিরোধীরাও রিয়াক্ট করেছেন। আমরা কি করেছি জানি, কিন্তু আমরা অনেক অভিজ্ঞতা 19, 21, 24 থেকে অভিজ্ঞতা নিই। ভারতীয় জনতা পার্টি যে ধরনের পরামর্শ দাবি করার দরকার ইলেকশন কমিশনকে করে, এটা ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট চালু না হলে আমাদের পক্ষ থেকে আমাদের কি দাবি কি বিষয় রয়েছে, আমরা এখন ফাইনাল ভোটার লিস্টের অপেক্ষায় আছি। কেন্দ্রীয় বাহিনী পারলে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে সরিয়ে ওখানে ওদের লোককে বসিয়ে দিয়ে সরকারটা যদি চালাতে পারতো তাহলে সেটাও করতো। এখন সেটা সুপ্রিম কোর্ট করতে দেবে না বলে সেইটা করতে পারছে না, নাহলে চেষ্টা সেটাই হতো যে এই এসআইআর সব ঝঞ্ঝাট তৈরি করে এগুলোকে পিছিয়ে দিয়ে যদি রাষ্ট্রপতি শাসন করা যায়, তারপরে ভোট, এগুলো অনেক ইচ্ছে, অনেক শখ, অনেক আহ্লাদ তো থাকে মানুষের, ওদেরও ছিল, সেটা হলো না। এই আর কি এখন ঘটনা হচ্ছে, নির্বাচন ঘোষণা না হলে পারে এরা আসতে পারে,
কিন্তু তাকে গ্রামে গঞ্জে নিয়ে ঘোরানো হবে কিনা সেটা পুরোপুরি রাজ্য সরকারের উপর নির্ভর করবে, লোকাল থানাগুলোর উপর নির্ভর করবে। নির্বাচন কমিশন চাইলেই নির্বাচন ঘোষণা না করে কিছু করতে পারে না বলে আমার অন্তত পক্ষে মনে হয়। রাজ্যের শাসক ম্যানেজড, কোনো সন্দেহ আছে নাকি? ফলে ওরকম ভাবে কেন্দ্রীয় বাহিনী থাকা না থাকার কিছু মূল্য হয় না, কোনো মানে হয় না। রাজ্যের সরকার এবং শাসক তারা মানুষকে নিরাপত্তা দিতে পারছে না, ভোটের নিশ্চয়তা দিতে পারছে না। ভোটের নিশ্চয়তা প্রতিটি মানুষের, এটা নির্বাচন কমিশনের কাজ। সেই মর্মে কি নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে পারবে, নাকি কেন্দ্রীয় বাহিনীর অযোগ্যতা আরেকবার নতুন করে স্পষ্ট হবে? ভরসা নেই মানুষের। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে আসছে এবং সেটা ভোট ঘোষণার আগেই চলে আসা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আর এই বিতর্ক তৈরি যেখানে হয়েছে আপনাদের শোনাচ্ছিলাম, এবার আপনাদের একটু সুপ্রিম কোর্টের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো, কারণ সুপ্রিম কোর্ট রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল যখন সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছিল তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ডিজিকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে, এই হুঁশিয়ারি দেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। ডিজির ভূমিকা নিয়ে উনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমার মনে হয় উদ্বেগ প্রকাশ যেটা করেছে সেটা গোটা বাংলার মানুষ নয়, ভারতবর্ষের মানুষ উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু বিষয় হচ্ছে উদ্বেগের সাথে সাথে ডাইরেকশনও দরকার, উদ্যোগও দরকার। আমরা চাইবো যে অ্যাপেক্স কোর্ট অফ দিস কান্ট্রি উইল ডাইরেক্ট দ্য ডিজি পুলিশ অ্যান্ড দ্য মেশিনারি অফ দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আজকে যদি কাউকে দিকে আঙ্গুল তুলতে হয়, প্রথম অভিযোগ আঙ্গুল সে হচ্ছে পশ্চিমবঙ্গের আজকে সরকার এবং তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে তাদেরকে সামনে রাখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যা খুশি তাই করছে। সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর, সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের। সেখানে একটা ডিজি আয়োজিত তৃণমূল দলের প্রীতদাস, আজকে তাদেরকে সামনে রেখে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তার যেগুলো মনের মতন কাজ সেগুলো করিয়ে নিচ্ছে, বেআইনি কাজ করিয়ে নিচ্ছে, তারা কিন্তু শিকার হচ্ছে পরিস্থিতির। রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণাই হলো না, তার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে, এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কোনো সংঘাতের জায়গা কি থাকবে কি থাকবে না এটা সময় বলবে, কিন্তু তার আগেই রাজ্যের ডিজি তিনি বলছেন যে সহযোগিতা থাকবে, পূর্ণ সহযোগিতা করবে রাজ্য পুলিশ এই কেন্দ্রীয় বাহিনীকে। বাহিনীর এটা আছে কি আমাদেরকে খুব কোনো না তো ভয় কিছু নেই, ভালোভাবে মন লাগিয়ে কাজ করতে হবে, ভালোভাবে ইলেকশন যেন করাতে পারি আমরা সেটা দেখতে হবে, ভালোভাবে করাবো। অ্যাবসলিউটলি আমরা সবাই একসঙ্গে কাজ করবো, এটা আমাদের সবাইদের কাজ। এসআইআর চলাকালীনই আমরা একাধিকবার দেখেছি নির্বাচন কমিশনে রাজ্য সরকারকে সংঘাতে জড়াতে, আর এবার জুডিশিয়াল অফিসার নিয়োগ বৈঠকেও রাজ্য আর কমিশন সংঘাত। কোন অবসরপ্রাপ্ত বিচারপতিদের অধীনে কাজ করবেন জেলা জুডিশিয়াল অফিসাররা, তা নিয়ে এদিকে রাজ্য কমিশন তরজা। ডিটেলসে জানবো, আমার সহকর্মী শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, এসআইআর চলার সময় দেখেছি আমরা একাধিকবার রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশন সংঘাত হতো, আবার এবার জুডিশিয়াল অফিসার নিয়োগ নিয়ে আবার নতুন করে সংঘাত এই দুটো কই? দেখো সম্প্রতি কমিশনের যেটা যুক্তি ছিল যে যারা কোনোদিনও অবসর নেবার পরে রাজ্য সরকারের কোনো রকম পদ গ্রহণ করেননি তারাই থাকবেন। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি তালিকা তুলে ধরা হয়, সেখানে বহু অবসরপ্রাপ্ত বিচারপতি তাদের সামনে নিয়ে আসা হয়। তাদের যুক্তি ছিল যে এরা বাংলায় কাজ করেছেন, বাঙালি বিচারপতি, সেক্ষেত্রে এরা অনেকটা ভালোভাবে কাজ করতে পারবেন। এই নিয়েই উভয়ের মধ্যে একটা মতপার্থক্য তৈরি হয়। সিইও মনোজ আগরওয়াল পরবর্তী সময় যেটা জানিয়েছেন যে আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সি কত সেটা আগামীকালের মধ্যে জানিয়ে দেওয়া হবে। এই সম্পর্কে যতটা লজিক্যাল ডিসক্রিপেন্সি, যে সমস্ত ভোটারদের ভাগ্য এখনো পর্যন্ত অমীমাংসিত থাকে, সেটা আগামীকালের মধ্যে যদি জানিয়ে দেওয়া হয়
তাহলে দ্রুততার সাথে কাজ শেষ হওয়া বলে সম্ভব হবে। এই বৈঠকের পরে ভার্চুয়ালি একটি বৈঠক হয়, যেটা এই মুহূর্তে শেষ হয়েছে। এরপরে সিদ্ধান্ত হবে যে কারা কারা সেই কমিটিতে থাকছে। সম্প্রীতি, ধন্যবাদ শ্রাবন্তী। কমিশন তো শুধু ওখানে অ্যাসেস করতে গিয়েছিল, আমরা ফিগার বলে দিয়েছি কি এরকম হতে পারে যেটা আছে। জেলা ব্যক্তি অ্যাসেম্বলি ব্যক্তি আমরা সব ডেটা দিয়ে দেবো, অ্যান্ড যত অ্যাসেস করবে চাই ট্রেনিং প্রোগ্রাম করার জন্য যে বি ওখানে হেল্প লাগবে সব আমরা করতে প্রস্তুত আছি। আমাদের যে আছে সিসি স্যার বলেছেন কি আপনার দিল্লি থেকে কোনো হেল্প লাগবে, ইসিআই থেকে, অন্য সি অফিস থেকে লাগবে, আমাদের সি অফিস থেকে লাগবে, ডি অফিস থেকে লাগবে, যত বি লাগবে যেটা আছে আমরা চাই কি এনি এলিজিবল ভোটার যে ইন্ডিয়ান আছে হি শুড নট বি এক্সক্লুডেড। বিচারক কতজন থাকবেন? দেখো এখন তো ঠিক হয়নি, ওরা চেষ্টা করছে, অ্যারেঞ্জ করছে, অ্যান্ড কত এক্স্যাক্টলি হবে আমরা বলবো না, কিন্তু আমি জানি না। কিন্তু আমরা বলেছি হিয়ারিং যে ইয়ারও আছে এসি ওয়াইজ হয়, 294 এসি আছে, ওরকম হিয়ারিং হয়। কত অ্যারেঞ্জ করতে পারবেন নি করতে পারবেন এটা আমি বলতে পারবো না। সুপ্রিম কোর্টই বলে দিয়েছে কি রিটায়ার্ড অর সার্ভিং ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অফ আনইমপিচেবল ইন্টিগ্রিটি। এর জন্য কি কোনো এক্স জাস্টিসদের নিয়ে কোনো কমিটি তৈরি করা না, হচ্ছে? কোনো কমিটি আমার নলেজে নেই, এটা তো আমার ইখতিয়ার মধ্যে নেই। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, কোথাও তো ভাই ইলেকশন কমিশনার সিইওর উপর অনাস্থা রয়েছে, সেই জন্য জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্ট করার কথা বলা হয়েছে। মানে করবে কেন? অন্য জায়গাতেও হচ্ছে। আমরা এই কারণে বলেছিলাম যে এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আজকে আপনাকে তো পেছোতেই হচ্ছে। 14 তারিখ লিস্ট বেরোনোর কথা ছিল, এখন বলছে 28 তারিখ বেরোবে। কালকে বলেছে 28 তারিখ কিছু বেরোবে, যেগুলো বেরোতে পারবে না 28 তারিখ সেগুলো পরবর্তীকালে বেরোবে কেস ক্লিয়ার হওয়ার পরে। সময় তো লাগছে। আপনি বলেছিলেন 2 মাসে করবো, নেই করতে করতে 4 মাস লেগে গেল। এটাই যদি 2 বছর ধরে করতেন কোনো অসুবিধা ছিল না, কেউ বারণ করেন। 5ই মে আগে সরকার না হলে তো রাষ্ট্রপতি শাসন হবেই, এবং সেটা হচ্ছে কিনা আপনি এপ্রিলের আগে মার্চের পরেই আপনি বুঝতে পারেন। মার্চের মধ্যে যদি মানে ঘোষণা না হয় তাহলে এটা হচ্ছেই। সময়ের অপেক্ষা, শুধু এইটুকুই বলতে পারি, আর কিছু না। দেখুন, এসআইআর তো চলছে, কিন্তু এসআইআর একেবারে প্রথম পর্যায়ের কাজ সেটা তো বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা করেছেন, তাই না? আচ্ছা, বিএলওদের কি মাথা পিছু 10,000 টাকা করে দিয়ে কোনো বাংলাদেশি ভোটার তালিকায় নাম তুলেছে? এমনই একটা ভাইরাল অডিও ক্লিপ শোরগোল পড়ে গেছে উত্তর 24 পরগনার বাগদায়। ডিটেল নেব, তবে তার আগে আপনাদেরকে অডিও ক্লিপটা একবার শোনাই, শুনুন। আরো করে করেছে আমার চোখের সামনে। আমি পরিষ্কার প্রথমে বলেছি স্যার এরা মরা করি। আপনি যদি যান আমার সঙ্গে এদের বাড়ি তাহলে দেখতে পাবেন কেউ টিনের নিচে থাকে, কেউ পাটকাঠির বেড়ায় থাকে, এই বৃত্তান্ত। এইভাবে কথা বলেছি। লাস্ট কত করা যাবে দাদা? একটু পাঁচটা আমার দিতে হবে, বুঝতে পেরেছো? বিষয় হচ্ছে 5টা 50 লোকের ফাটকাট কথা, ঠিক আছে? আর বেশি কথা বললে বলেন বোধহয় যা তুই। আমার একটা কথা শোনো, শুনে নাও তুমি। তোমরা যে উঠে যাবা, তোমার 14 গোষ্ঠীর আর কোনো দৌড়দৌড়ি লাগবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি এই নিয়ে তোমার দৌড়দৌড়ি করতে হয় তা সে দৌড়দৌড়ির মা বাপ থাকবে না, এটা আমার থেকে ভালো তুমিও জানো। বলছি ওই আমরা যে জমা দিয়েছি তা ওগুলো কি করিনি ওরা? কি ওগুলো কি অ্যাকসেপ্ট করিনি ওরা? যে অনলাইন করলাম, অ্যাকসেপ্ট করলি সব হয়েছে, কিন্তু তোমরা আছে ইয়েতে পড়ে গিয়েছো না, অবজেকশনে পড়ে গিয়েছো। তোমার মার ফর্মে দেখেছ তো, এটা বুঝতে হবে। আমি ওই ফর্ম মুছাবো, ওদের দিয়েই মুছাবো। ইআরও এমও মানে মাইক্রো অবজারভার প্লাস ডিইও একজনের হাতে থাকলে তো পড়ায় কথা গেলে এইখানটাই করে দেওয়া যেত। তার জন্য জায়গাতে ভেরিফাই হয়ে আসছে, এটা বুঝতে হবে। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। দীপঙ্কর, বিজেপি গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে। বিজেপি কি দাবি করছে? এই ব্যক্তি 1 আর ব্যক্তি 2 এরা কারা, কাদের কথোপকথন?
দেখো, মূলত যে কথা, যে অভিযোগ তারা করছেন, বিশেষ করে বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর, যিনি বর্তমানে বিজেপি নেতা, তিনি যে কথা বলছেন, ইনি হচ্ছেন 120 নম্বর বুথের বিএলও চন্দ্রকান্ত মণ্ডল। এই চন্দ্রকান্ত মণ্ডল আসাদুলের সঙ্গে কথা বলছেন, অর্থাৎ আসাদুল ইসলাম, যার নাম রয়েছে আনম্যাপ হয়েছে এবং তার নাম তুলতে চান। তার সঙ্গে আরও তার 4 ভাই, মোট 5 জনের 50,000 টাকা, এই টাকা তারা ডিমান্ড করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে বিএলওর কথা থেকে যে অডিও ভাইরাল হয়েছে, সেটা থেকে স্পষ্ট হচ্ছে যে তিনি বলছেন যে টাকা কাকে কাকে দিতে হবে, কিভাবে নাম তুলতে হবে, ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার, প্রত্যেকের নাম আলাদা করে নিচ্ছেন। যদিও বিএলও তিনি বলেছেন যে এটা সম্পূর্ণ এআই দ্বারা করা, তার ভার্সন বা তার ভয়েস নয়, এবং সেটা প্রমাণ সাপেক্ষ বিষয়। কিন্তু বিজেপির তরফ থেকে দুলাল বর তিনি ইলেকশন কমিশনের কাছে এই অভিযোগ দায়ের করেছেন। যদিও বিডিও বাগদা তিনি বলেছেন তার কাছে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি, অভিযোগ আসলে গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এইভাবে যদি 10,000 টাকার বিনিময়ে একজনের নাম ভোটার লিস্ট তালিকায় এসআইআরের মতো জায়গাতে তুলে দেওয়া হয়, সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, যা নিয়ে ইতিমধ্যেই বাগদায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবং এটা কি আদতেও বাস্তবে সম্ভব? কারণ নাম আনম্যাপড হয়েছে, তার কাছে প্রপার কাগজ নেই, সেটা কিভাবে করে দেবেন? বিএলও কিভাবে বলছেন, বিএলওর কনফিডেন্সটা কি, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে ইলেকশন কমিশনের অভিযোগ হওয়ার পর। ধন্যবাদ। জনৈক ইসমাইল মণ্ডল, তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে 5টা ভোট করে দেবেন, বিনিময়ে তিনি 50,000 টাকা নেবেন, এবং সেই অডিও কথোপকথনও আমাদের কাছে আসে। আমি বিষয়টার গুরুত্ব অনুধাবন করে সঙ্গে সঙ্গে ভারতের নির্বাচন কমিশনকে তাদের দৃষ্টি আকর্ষণ করলাম। এই ঘটনাটা তদন্ত করে সত্যি যদি বিএলআর এই ধরনের কার্যকলাপে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। অনেক অভিযোগই করতে পারেন, কিন্তু ওনাদের কাজ তো ওটাই, ওনারা অভিযোগ বিভিন্ন রকম করতে পারেন, কিন্তু এরকম ধরনের কোনো বিষয় হয়নি। বা কোথায় উনি কী অডিও পেয়েছেন আমি জানিও না। আজ এআইয়ের যুগে অনেক কিছু হতে পারে, কিন্তু সেটা আমার দায়িত্ব নয়, সেটা তদন্ত করার যাদের দায়িত্ব তারা করবে। কোথা থেকে কি হয়েছে আমি জানি না। আমি আবারও বলছি, কোন অডিও ভাইরাল হয়েছে সেটাও আমার জানার প্রয়োজন নেই। ওর সত্যতা নিয়ে আমার কিছু বলারও নেই, ওটা ভিত্তিহীন একটা অভিযোগ। আসাদুল আমার নাম বলেন। হিয়ারিংয়ে বলতে ওই নোটিশ এসেছিল, ওই ওই কাগজ জমা দেওয়ার জন্য ওই দিন গিয়েছিলাম স্কুলে, বাগদা স্কুলে, হাই স্কুলে। তারপরে তো আর কোনো ব্যাপার কিছু তো না, আমার সাথে অডিও কোনো ফোনে ভিডিও মানে বিএলওর সাথে কোনো কথা হয়নি। নলবার বিজেপির লিডার, বিজেপিরা তো বহু রকম অভিযোগ করছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী। হ্যাঁ, গত বছরে থেকে আরম্ভ করে তারা যে কোনো কায়দায় তারা ক্ষমতায় আসতে চাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে, কেন্দ্র সরকার থেকে, অবজারভার থেকে শুরু করে মাইক্রো অবজারভার, হ্যাঁ, এসব বিভিন্ন এনে চাপ সৃষ্টি করে, সরকারি অফিসারদের চাপ সৃষ্টি করে ভোট কাটার চেষ্টা করছে। যেহেতু আধিকারিকের কাছে কমপ্লেন করেছে, সরকার তদন্ত করে, আধিকারিকরা তদন্ত করুক। এবার একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। স্বরাষ্ট্রমন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটা কমিটি তৈরি করেছে নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়াকে আরেকটু গতি দেওয়ার জন্য। এখানে বলা হচ্ছে যে সময়কে নির্বাচন করা হয়েছে, অর্থাৎ যে সময় এখনো পর্যন্ত 28 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে বলা হচ্ছে, ঠিক সেই সময়ের আগে এই বিষয় নিয়ে একটা কমিটি তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে কে কে থাকবেন, এর কাজ কি, সেই বিষয়ে বলা হয়েছে। কি কাজ এই কমিটির? না, যে সমস্ত আবেদনপত্র জমা পড়বে সেই সমস্ত আবেদনের পত্র প্রক্রিয়া, সেগুলোকে দেখা এবং সিদ্ধান্ত নেওয়া, অর্থাৎ আবেদনকারীকে নাগরিকত্ব দেওয়া যেতে পারে কি পারে না এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবে। আর খুব গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মতুয়ারা। তাদের আশঙ্কা রয়েছে তাদের হয়তো চূড়ান্ত তালিকায় নাম অনেকের নাও থাকতে পারে। এই রকম দোলাচল একটা পরিস্থিতির মধ্যে এই কমিটি তৈরি করা নিয়ে মমতা বালা ঠাকুর তিনি রীতিমতো অসন্তোষ ব্যক্ত করেছেন। আমরা সত্যি খুবই খুশি। কমিটিটা হওয়াটা খুবই জরুরি ছিল। তবে আরও ভালো হতো যদি এই কমিটিটা আরও আগে করা হতো, তাহলে ওপার বাংলা থেকে যারা এসেছে তাদের জন্য আরও বেশি তারা উপকৃত হতে পারতো। তারপরও বিলম্ব হলেও এটা হয়েছে, এজন্য সরকারকে ধন্যবাদ জানাই। আশা করছি এই সরকার এর মধ্যেই সবার নামগুলো তুলে দেবে, কারণ নাম বাদ যাবে না। এটা ঠিক আছে, এটা নাহলে আমরা কোথা থেকে দৌড়ে বেড়াবো, কার কাছে যাবো, তার তো কোনো ঠিক নেই।
তো অনেকে তো এর নিয়মটা কি তাই জানে না অনেকে। তো এই কমিটিতে সেই নিয়মগুলো জানায় দেবে বা কমিটি সেইভাবে প্রস্তুতি করে দেবে কাগজপত্র, তারপর তো সিএটা পাবো আমরা। যে ব্যাপারটা একটু টেনশনের মধ্যে ছিল সেই ব্যাপারটা যে রিসেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে এম্পাওয়ারমেন্ট কমিটি একটা চালু করেছে, বিভিন্ন অফিসার বা আইবি যারা এর ভেতরে অন্তর্ভুক্ত বা অন্যান্য অফিসার, যাতে এটা ত্বরান্বিত হয়। এটা জানার পরে যে মতো নমশূদ্র শ্রেণীর একজন ব্যক্তি হিসাবে নিজেকে তো খুব আনন্দ লাগছে, উৎফুল্ল যে এটা আমাদের সম্প্রদায়ের মানুষের জন্য যে কি আনন্দের বিষয় সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। যদি আমাদের এই স্যারের নামটা তুলে দেওয়া যায় এবং আমাদের যে কমিটি গঠন হয়েছে দূরত্ব আমাদের এই কমিটিতে আমাদের নাম তুলে দিলে আমরা খুব উপকৃত হব এবং নমশূদ্র সম্প্রদায় যে আমরা কত উল্লাসে থাকব সেটা আমরা ভারতবর্ষে সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। বাদ পড়ছে বলেই দেখছে যে ওদের ভোট কেটে যাচ্ছে, তার জন্য তড়িঘড়ি করে আজকে এই সিএর জন্য সিএর মাধ্যমে দেবে। এতদিন কেন দেয়নি? 2014 থেকে আর এই অবধি আজকে 26 তা কেন দেয়নি? তার মানে এখন দেখছে যে ওদের ভোটাররা এনে ভোটে জিতবে না, পায়ের তলে মাটি নেই, সব মতুয়ারা ওদের কাছে সরে গেছে বলেই আজকে তড়িঘড়ি করে এটা করছে। এখন এটা আমরা ফাইনাল বলতে পারি না যে এটা করলেই আমরা নাগরিকত্ব মতুয়ারা পাবে। আমাদের বিশ্বাস নেই ওদের উপরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে অনেকেই সেই সময় সিএতে অ্যাপ্লাই করেননি। মাননীয় মুখ্যমন্ত্রীর ভিডিও আছে, সেখানে মুখ্যমন্ত্রী সভা মঞ্চ থেকে বলছেন যে কেউ সিএতে অ্যাপ্লাই করবেন না, সবাই নাগরিক। এখন আমার প্রশ্ন হচ্ছে কেন তাহলে এদের নাম বাদ যাচ্ছে? মুখ্যমন্ত্রীর বাড়িতে এদের যাওয়া উচিত। আমি তাদেরকে অনুরোধ করব যাদের নাম বাদ যাবে সবাই একসাথে জড়ো হন, প্রয়োজনে আমি আপনাদের সাথে যাব, মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করব তখন কেন বলেছিলেন যে সবাই নাগরিক, অ্যাপ্লাই করবেন না।